আচ্ছা, আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 দেখার কথা। ওই ফিজিক্সের চ্যাপ্টার 5 এর কিছু বোর্ড কোশ্চেন কিছু সলভ করব। টাইপ ধরে ধরে করব। এখানে মেইনলি চাপ রিলেটেড যে ম্যাথগুলো আসে, কয়েকটা হচ্ছে ওই আর্কিমিডিসের যে ল ছিল সেটা নিয়ে। আই মিন বস্তু ভাসবে না ডুববে, নাকি যদি সেটা ভেসে থাকে কত অংশ ভাসবে পানির উপরে, এরকম যে কিছু, বা তরলের মধ্যে এরকম কিছু ম্যাথ। তারপর ছিল হচ্ছে প্যাসকেলের সূত্রের যে বল বৃদ্ধিকরণ নীতি, সেটা রিলেটেড ম্যাথ। আর একই সাথে আমাদের ইয়ং এর গুণাঙ্কের কিছু ম্যাথ ছিল। যদিও ইয়ং এর গুণাঙ্কের ম্যাথগুলো নর্মালি বোর্ডে দেয় না, তবু আমরা দুই একটা দেখতে পারি আর কি। তো শুরু করতেছি। ওয়ালাইকুম আসসালাম। তো ফার্স্টে ওই বল বৃদ্ধিকরণ নীতি দিয়েই দেখতেছি একটা, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019। খুব কমন অঙ্ক এবং বারবার আসে। আহ, সেটা হচ্ছে আহ, বল বৃদ্ধিকরণ নীতি যেটা ছিল, দুইটা পিস্টন, একটা ছোট পিস্টন আর একটা বড় পিস্টন। তো ছোট পিস্টনে বল প্রয়োগ করা হয়েছে যেটা, ছোট পিস্টনটাকে এখান থেকে এখানে নামানো হয়েছে, হ্যাঁ, বল প্রয়োগ করে। এখানে তরল আছে, তো এখানে যে বল প্রয়োগ করা হয়েছে সেটা দিয়ে দিছে, সেটা হচ্ছে F1 500 নিউটন। আর যেটুক নেমে আসছে সেটাও দিয়ে দিছে, সেটা হচ্ছে এলন। এলন যদিও বলা নাই, আমি এখানে লিখে দিলাম এলন, কারণ আমরা এটাকে প্রমাণের সময় এলন হিসেবেই ধরে নিয়েছিলাম, 5 সেন্টিমিটার। আর এখানে ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে, এই পিস্টনটার ক্ষেত্রফল A1 যেটা, সেটা বলে দেওয়া আছে 0.09 মিটার স্কোয়ার, 0.09 মিটার স্কোয়ার। আর আহ, এর ফলে এখান দিয়ে যে চাপটা সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়েছে, এই চাপটা সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়ে এইদিকে গিয়ে এইখানে যে বড় পিস্টনটা ছিল এটাকে উপরে উঠাই ফেলছে। তো এই উপরে উঠে আসা পিস্টনটা পিস্টনটা আগে একটা পজিশনে ছিল, এখন উপরে উঠে আসছে, এটা লাস্ট পজিশনটা। লাস্ট পজিশন হচ্ছে, আচ্ছা ধরে নিলাম আগে এরকম একটা পজিশনে ছিল। ওকে, যদিও উদ্দীপকে এই পজিশনটা আঁকা নেই, হ্যাঁ। তো এইটুকু হচ্ছে L2, এটা আমরা জানি না, এটাও আমাদের বের করে নেওয়া লাগবে। আর এটা হচ্ছে ওইখানে ঊর্ধ্বমুখী বলটা, এখানে বল দেওয়ার ফলে ওখানে যে উপরের দিকে বলটা ক্রিয়া করছে। তো F2 এর মানও দেওয়া নাই, আমাদের এই A2 এটার ক্ষেত্রফলটা দেওয়া আছে। এই যে এই পিস্টনটার ক্ষেত্রফল হচ্ছে, এই পিস্টনটার ক্ষেত্রফল হচ্ছে 2.7 মিটার স্কোয়ার, 2.7 মিটার স্কোয়ার। হ্যাঁ, ওকে, আমাদের গ নাম্বারের কোশ্চেন হচ্ছে F2 এর মান নির্ণয় করতে বলছে। F2 কত? ওকে, তাহলে আমাদের বল বৃদ্ধিকরণ নীতির যে সূত্রটা ছিল সেটা ছিল, এইখানে যে চাপ দিব ওইখানে সেম পরিমাণ চাপ হবে আবদ্ধ তরলের মধ্যে। যে কোনো অংশে যদি আমরা চাপ প্রয়োগ করি সেই চাপটা সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। তাহলে এইখানে যে পরিমাণ চাপ যাবে ওখানে ঠিক একই পরিমাণ চাপ প্রযুক্ত হবে। তাহলে দুই সাইডে চাপ সমান, মানে P1 ইকুয়ালস টু P2। তাহলে এইখানে হচ্ছে P1 ইকুয়ালস টু হচ্ছে F1 বাই A1, আর P2 ইকুয়ালস টু হচ্ছে F2 বাই A2। এটা ছিল বল বৃদ্ধিকরণ নীতির সূত্রটা। তো এইখানে আমরা এখান থেকে F2 বের করতে পারবো। F2 ইকুয়ালস টু, তাহলে আসতেছে হচ্ছে A2 ডিভাইডেড বাই A1 ইন্টু F1। মানগুলো সব দেওয়া আছে, সবগুলোকে যদি আমরা বসাই দিই লাস্টে যে মান আসবে আমি সরাসরি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 15,000 নিউটন। ওকে, এটা হচ্ছে গ নাম্বারের ম্যাথ। ঘ নাম্বারে যেটা বলছে যে উভয় পিস্টনে কাজের পরিবর্তন, বা কাজের, এই যে এইখানে যে পিস্টনটাকে আমরা সরাইলাম, বল প্রয়োগ করে পিস্টনকে সরাইলাম, বল ইন্টু সরণ, এখানে যে কাজের পরিবর্তনটা হয়েছে, সেই দুই ক্ষেত্রে কাজের সেম পরিবর্তন হয়েছে কিনা, বা এটাকে এভাবে বলা যাইতে পারে যে উদ্দীপকে শক্তির নিত্যতা সূত্রটা আহ, মানছে কিনা, এরকম। তো ঘ নাম্বারে হচ্ছে উভয় পিস্টনে কাজের পরিবর্তন
সমান কিনা। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা পিস্টনের W1 W2 বের করতে হবে। তো এটাকে আমরা থিওরিটিক্যালি প্রুফ করা যায়, তো তবে আমরা এখন ম্যাথমেটিক্যালি দেখাবো এটাকে। তো আগে বড় পিস্টনের ছোট পিস্টনের যে কাজটা সেটা হচ্ছে W1, এটা ছিল F1, বড় পিস্টনে ছোট পিস্টনটাতে কত বল প্রয়োগ করছি আর এটা কতখানি সরছে, F1 L1 বল ইন্টু সরণ। তাহলে বলের মান আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 500, আর L1 হচ্ছে 5 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে নিব 10⁻², এত জুল। তাহলে এখানে আসবে হচ্ছে 25 জুল। এটা আসতেছে 25 জুল। আর একইভাবে আমাদের W2 যখন বের করতে যাব, W2 ইকুয়ালস টু হচ্ছে F2 L2, কিন্তু এখানে আমরা L2 জানি না, F2 গ নাম্বারে বের করছি। সো আমাদের গ নাম্বারে F2 বের করছিলাম হচ্ছে 15,000 নিউটন। 15,000 নিউটন। L2টা জানি না, এটা বের করে নিতে হবে। এটার জন্য আমাদের আরেকটা সূত্র ছিল, যে এখানে যে পরিমাণের আয়তনের পানি এখানে নিচে নেমে গেছে, ওখানে ঠিক একই আয়তনের পানি উপরে উঠছে। তো আয়তন কিভাবে বের করতে হয়? ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে পিস্টনের ক্ষেত্রফল A1, এই পিস্টনের এই নেমে আসা যে পানির উচ্চতাটা আর কি, সেটা হচ্ছে L1। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে A1 L1, মানে এই সাইডে নেমে আসা পানির উচ্চতা আর ওই সাইডে উঠে যাওয়া পানির উচ্চতা একই, সরি, নেমে আসা পানির আয়তন আর ওই সাইডে উপরে উঠা পানির আয়তন একই হবে, A2 L2। এখান থেকে আমরা L2টা বের করে নেব। L2 ইকুয়ালস টু A1 বাই A2 ইন্টু L1। এটা যদি হিসাব করি তাইলে এই L2 ইকুয়ালস টু আসবে, L2 ইকুয়ালস টু মানটা আসবে 0.00167, 0.00167 মিটার। তো এটাকে যদি এখানে বসাই দিই আমরা 0.00167 মিটার মানে আর কি জুল, তাহলে এটাও 25 জুল আসবে। যদি ডাটা ঠিক থাকে উদ্দীপকের, তাহলে নর্মালি সবসময় এই দুইটা সমান হওয়া উচিত। তো আমরা বলবো হ্যাঁ, উভয় পৃষ্ঠে কাজের পরিবর্তন সমান হয়েছে, অথবা যদি এভাবে বলে যে শক্তি সংরক্ষণশীলতা নীতি মানছে কিনা, তাহলে সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, শক্তি সংরক্ষণশীলতা নীতি মানছে। ওকে, আচ্ছা, এটা একটা গেল। ওই একই জিনিস, একই জিনিস। হ্যাঁ হ্যাঁ, একই জিনিস। ওকে, তারপরে আরেকটা টাইপের যেটা, সেটা হচ্ছে এটাও খুব কমন অঙ্ক। আচ্ছা আচ্ছা, এরকম কিছু না, মানে একই টপিক পড়াবো দেখে এটা করছি আর কি। ওয়ালাইকুম আসসালাম, সোহাইব, কেমন আছিস? আচ্ছা, তাহলে পরেরটাই যাচ্ছি। বরিশাল বোর্ড 19। এটাও কমন, এটা কয়েকবার আসা, আহ, কয়েকটা বোর্ডে কয়েকবার আসছে একই টাইপের অঙ্কটা। তো এটা দেখাচ্ছি একটু, বরিশাল বোর্ড 19। আর এবার কোশ্চেন সব এরকম কমন কমন জিনিসগুলোই আসবে ইনশাল্লাহ। তো একটা পাত্র আঁকা, সেই পাত্রের মধ্যে একটা তরল, এবং সেই তরলের মধ্যে একটা সিলিন্ডার রাখা আছে। সিলিন্ডারটা হচ্ছে PQRS সিলিন্ডার। তো উপরের পৃষ্ঠটা হচ্ছে PQ, নিচের পৃষ্ঠটা হচ্ছে RS। আমাদের এক্সট্রা যে ডাটাগুলো দেওয়া আছে, বলে দেওয়া আছে এই PQ তলের ক্ষেত্রফল, লাইক, হ্যাঁ, মর্নিং মর্নিং, PQ তলের ক্ষেত্রফল, এই উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল এটা দেওয়া আছে, সেটা হচ্ছে
1.5 মিটার স্কোয়ার এটা বলে দেওয়া আছে। আর যেহেতু আমরা সুষম সিলিন্ডার দেখতেছি, তাহলে এটা যদি 1.5 মিটার স্কোয়ার হয়, তাহলে নিচেরটাও আমরা 1.5 মিটার স্কোয়ার হিসেবেই ট্রিট করব, যেহেতু সুষম আকৃতির সিলিন্ডারই আমরা উদ্দীপকে দেখতেছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আরো কিছু ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে নিচের পৃষ্ঠটা পানির উপরিতল থেকে এটা হচ্ছে 1.5 মিটার নিচে আছে। ওকে, আর এই সিলিন্ডারটার দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে। এই সিলিন্ডারটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1 মিটার বলে দেওয়া আছে। তাহলে আমরা অটোমেটিক এখান থেকে ক্যালকুলেশন করে বলে দিতে পারি যে এইটুক হচ্ছে 1.5 মাইনাস 1 মানে হচ্ছে 0.5 মিটার। এইটুক, এই হচ্ছে আমাদের ডাটা উদ্দীপকের। আর এখানে বলে দেওয়া আছে এই তরলটা হচ্ছে পানি। তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গ নাম্বারে বলছে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে তরল কর্তৃক নিম্নমুখী বল কত। গ নাম্বারে বলছে সিলিন্ডারের, আচ্ছা আমি সরাসরি পিকিউ পৃষ্ঠে লিখে দিই। হ্যাঁ, উপরের পৃষ্ঠ বলতে পিকিউ পৃষ্ঠে তরল কর্তৃক নিম্নমুখী বল কত। টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। নিম্নমুখী বল কত। আচ্ছা, এই যখন একটা বস্তুকে তরলে ডুবাচ্ছি, বলছি যে তরলের সব জায়গায় প্রতিটা বিন্দুতে আহ চাপ ক্রিয়া করতেছে, সেই চাপটা কত সেটা হবে ওই যে কত গভীরতায় আছে। ওকে, তাহলে এই যে পিকিউ পৃষ্ঠটা, এই পিকিউ পৃষ্ঠটা এইচ গভীরতায়, মানে আর কি 0.5 মিটার গভীরতায় আছে। তাহলে এই পৃষ্ঠের উপরে যতগুলা পয়েন্ট আছে সবগুলাতে ওই এইচ রো জি পরিমাণ চাপ আছে। ওকে, তাহলে এখানে টোটাল ক্ষেত্রফল মানে চাপ বল বের করতে হলে আমাদের এফ ইকুয়ালস টু পি এ, মানে চাপ ইন্টু ক্ষেত্রফল গুণ দেওয়া লাগে। তাহলে আমাদের এই ক্ষেত্রে সলভটা হবে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এফ উপরের পৃষ্ঠে, সেটাকে আমরা F1 দিয়ে ধরতেছি। F1 ইকুয়ালস টু হচ্ছে P1 এ ক্ষেত্রফলে। তো সেটা হবে এইচ, এটাকে আমরা এইচ অন বলতে পারি অথবা শুধু এইচও বলতে পারি, সমস্যা নাই। তো এটাকে এইচ অন হিসেবেই ধরলাম। হ্যাঁ, এইচ অন উপরের পৃষ্ঠ, আর এটাকে আমরা H2 হিসেবে ধরলাম। তাহলে এটা হচ্ছে এইচ অন, রো পানির ঘনত্ব, জি আর এ হচ্ছে ক্ষেত্রফল, সব দেওয়া আছে। তাহলে আমরা যদি এটা সবগুলো বসাই, তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে 7350 নিউটন। এইচ হচ্ছে ওই উচ্চতাটা বসাবো, আর রো হচ্ছে পানির ঘনত্ব, অন্য কোনো তরল বলা থাকলে তার ঘনত্ব বসাইতাম। জি তো 9.8, আর এ তো বলে দেওয়া আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে, সব বসাইলে সেটা আসবে হচ্ছে 7350 নিউটন। 7350 নিউটন, এটা গ নাম্বার শেষ। এবার ঘ নাম্বারে বলছে, আচ্ছা এই বলটা কিন্তু নিম্নমুখী। তো আমরা নিম্নমুখী, এই ক্ষেত্রে এই বলটা হচ্ছে নিচের দিকে বল প্রয়োগ করতেছে। রিজন কি ছিল? রিজনটা এরকম ছিল যে পানির প্রত্যেকটা বিন্দুতে আহ, বল ক্রিয়া করতেছে। এইখানে প্রত্যেকটা বিন্দুতে, এই তরলের ভিতরে প্রত্যেকটা বিন্দুতেই বল ক্রিয়া করতেছে, এবং প্রত্যেকটা বিন্দুতে স- এইখানে এই বলটা এভাবে সব দিকে সমানভাবে সঞ্চালিত হচ্ছে। ওকে, তাহলে এইখানে এই পৃষ্ঠে যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দুর মধ্যে এরকম বল, এইখানেও ঠিক এরকম এই বিন্দুটাকে যদি বসাই, উপরের দিকের যে অ্যারোগুলো আঁকছি সেগুলো তো পানির মধ্যে ছড়াই যাচ্ছে। এই নিচের পর্শন দিকের যে অ্যারোগুলো, ওগুলা সবই সিলিন্ডারের উপরে বলটা প্রয়োগ করবে, তার মানে ওই বলটা প্রয়োগ হবে নিচের দিকে। ওকে, আর যদি নিচের পৃষ্ঠে আসি, নিচের পৃষ্ঠের একটা বিন্দুতে এরকম সব দিকে বল সঞ্চালিত হচ্ছে, এবং নিচে ওইটার উপরের পর্শনের বলগুলা সিলিন্ডারকে ধাক্কা দিবে উপরের দিকে। তার মানে নিচের পৃষ্ঠে যে বলটা থাকবে সেটা সিলিন্ডারটাকে উপরের দিকে পাঠানোর চেষ্টা করবে, আর উপরের পৃষ্ঠে যে বলটা থাকবে সেটা সিলিন্ডারটাকে নিচের দিকে পাঠানোর চেষ্টা করবে, এরকম হবে। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড কথায়, সেকেন্ড ঘ নাম্বারে বলছে বস্তুটি বস্তুটির উপর পানির যে ঊর্ধ্বমুখী বল, আহ, সেটা ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে, তা বস্তু কর্তৃক অপসারিত তরলের পানির ওজনের সমান, ওই আর্কিমিডিসের লয়ের মতোই। তো আমরা এখন এই কথাটা বলে দিছে। আচ্ছা, কোশ্চেনটা লিখতেছি। এই গ নাম্বারের ডাটাটা থাকুক, কাজে লাগবে আমাদের একটু পরে। ঘ নাম্বারের হচ্ছে
বস্তুটির উপর বস্তুটির উপর পানি যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে, এই কথাটা বলে দিছে, কারণ দুইটা বল কাটাকাটি গিয়ে একটা বল থেকে যাবে। ওপর পানি যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে, ওয়ালাইকুম আসসালাম, তা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। আমি শুধু লিখলাম তা অপসারিত তরলের ওজনের সমান, তা অপসারিত তরলের বা পানির ওজনের সমান, পানির ওজনের সমান। এটা আমাদের প্রুফ করা লাগবে। তাহলে আমরা ঊর্ধ্বমুখী লব্ধি বল বের করার জন্য উপরের পৃষ্ঠের যে বলটা আছে F1 যেটা ছিল, সেটা এই নিচে এখানে লিখে রাখলাম, যা নিম্নমুখী, যা নিম্নমুখী। আমরা এখন নিচের দিকের বলটা বের করি, যেটা উপরের দিকে, দেখব কোনটা বড়। বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে আমাদের লব্ধি বল বের করা লাগে। আমরা অলরেডি জানি বল একটা ভেক্টর রাশি যেহেতু। তাহলে নিচের পৃষ্ঠে যে বল সেটাকে আমরা F2 দিয়ে লিখতেছি। F2 সেটা কি হবে, আবারও সেই চাপ ইন্টু ক্ষেত্রফল লাগবে, P2A লাগবে। তার মানে সেটা হচ্ছে H2 রো জি এ। আবার ওই মানগুলো যদি আমরা বসাই, তাইলে এখানে F2 যেটা আসবে, F2 আসতেছে হচ্ছে 22,050 নিউটন, সরি, হ্যাঁ 050 নিউটন। ওকে, এইটা কোন দিকে কাজ করতেছে? এটা উপরের দিকে কাজ করতেছে, কারণ এইখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুর মধ্যে এই বলটা এরকম সব দিকে ক্রিয়া করতেছে। তো তার মধ্যে এই নিচের পর্ষণের বলগুলা, এগুলো হচ্ছে পানির মধ্যে যাচ্ছে, আর এই উপরের পর্ষণের বলগুলো ওই সিলিন্ডারের মধ্যে যাচ্ছে। তার মানে ওইটুকের কারণে সে উপরের দিকে বল অনুভব করতেছে, এবং উপরের দিকের বলটা বড় এইটার তুলনায়। ওকে, তাহলে যা ঊর্ধ্বমুখী। হ্যাঁ ভাইয়া। ঘতে আর দরকার নাই, গয়ে যেহেতু আছে তুই গ থেকে লিখতে পারিস, যে গ থেকে প্রাপ্ত ডাটা ওভাবে লিখতে পারিস। আমি এটা রেখে দিছি কারণ লাগবে যেহেতু পরেরটা। আবার কেউ লিখলেও সমস্যা নেই। তাইলে এখন এই যে এই সিলিন্ডারের উপরে দুইটা বল কাজ করতেছে, তাইলে লব্ধি বল কত হবে সিলিন্ডারের উপরে? সেটা হবে এফ দিলাম, সেটা হচ্ছে F2 মাইনাস F1। এবং যেহেতু F2 বড়, এটা কিন্তু উপরের দিকে কাজ করতেছে, তাইলে এইটার মানটা হবে, দুইটা বিয়োগ করলে যেটা আসবে, বিয়োগ করলে আসবে হচ্ছে 14,700 নিউটন, 14,700 নিউটন। ওকে, এখন এইটা কোন দিকে? দুইটা বল বিয়োগ করে যে বলটা বড়, যে মানটা পাচ্ছি লব্ধি বল, যে বলটা বড় দুইটার মধ্যে, তার দিকেই এই বলের দিকটা হবে। তার মানে এই পুরা বস্তুটা উপরের দিকে, মানে F2 এর দিকেই বলটা অনুভব করবে, বড় বলটার দিকে। তার মানে যা ঊর্ধ্বমুখী। ওকে, বা তুই এইখানে লিখে দিতে পারতি ঊর্ধ্বমুখী লব্ধি বল, যা ঊর্ধ্বমুখী। আমি বানান টানান ভুল করলে বলিস। ওকে, এখন এটা বের করলাম হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল। এখন আমি এটা দেখাইতে চাই যে এটা ওই অপসারিত পানির ওজনের সমান। তাইলে এখন এই সিলিন্ডার কতখানি পানি অপসারণ করছে সেটা বের করি, তার ওজনটা বের করি। তাইলে অপসারিত তরলের ওজন যেটা, ডাব্লিউ দিলাম, তো অপসারিত তরলের ওজনটা সেইটা বের করব হচ্ছে ভি রো জি। ওজন বের করতে হয় হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি দিয়ে। এইখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে অপসারিত তরলের ওজন, এই ভিটা কিন্তু অপসারিত তরলের আয়তন, রোটা কিন্তু সেই তরলের ঘনত্ব, আর জিটা হচ্ছে 9.8 আর কি। তার মানে রোটা নিচ্ছি যার যার ওজন বের করতেছি, পানির ওজন বের করতেছি, তো তাহলে ওই পানির জন্যই হবে। এই ভিটা পানির আয়তন হবে। তো পানির আয়তন আমি কিভাবে বের করব? বস্তুর যে আয়তন, যেহেতু বস্তু পুরাটা ডুবে গেছে, যদি পুরাটা না ডুবতো তখন আরেক ব্যাপার ছিল, যে যত অংশটুকু ডুবছে সেটুকু লাগতো। পুরাটা ডুবে গেছে, তার মানে এই পুরাটার আয়তন লাগবে। তাহলে একটা সিলিন্ডারের যদি আয়তন চাই, সেই আয়তনটা কিভাবে বের করব? সিলিন্ডারের আয়তন ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল জানি, সেটা হচ্ছে এইটা। তার মানে এটা জাস্ট এ, এই যে আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এই যে সিলিন্ডারের পুরো উচ্চতা, এটাকে আমরা এইচ হিসেবে ধরে নিলাম, 1 মিটার যেটা। তাহলে এ এইচ রো জি।
মানগুলা বসাই দিলেই হবে। এ এর মান এটা বসাবো, এইচ এর মান এটা বসাবো, রো হচ্ছে পানির ঘনত্ব। যদিও আমরা সিলিন্ডারের আয়তন বের করলাম, কিন্তু এই সিলিন্ডারের আয়তনটা কিন্তু পানির আয়তনই। ওকে, কারণ এখানে বস্তু পুরাপুরি পানিতে ডুবে গেছে, বস্তুর যা আয়তন ঠিক ততখানি তরলই অপসারিত হয়েছে। যদি এটা পুরাটা না ডুবতো তখন কি করতাম, যে অংশটুকু ডুবছে ওইটার আয়তন নিয়ে পানির আয়তনটুকু বের করতাম। তাহলে এই ক্ষেত্রে সব মান বসাই দিলে এই ডাব্লিউটা ওটা সমানই আসবে, 14,700 আসবে, 14,700 নিউটন। এই ক্ষেত্রেও যদি উদ্দীপকের ডাটায় কোনো ভুল না থাকে, নর্মালি এটা সবসময় সমানই হবে। তো লাস্টে বলে দিব যে হ্যাঁ এই ক্ষেত্রে আহ, ওই কথা সত্যতা যাচাই হয়েছে, অথবা এটাকে এভাবে বলতে পারতো যে আর্কিমিডিসের সূত্রের নিত্যতা, বা আর্কিমিডিসের সূত্রের প্রযোজ্যতা আছে কিনা, বা আর্কিমিডিসের সূত্রটা মানে কিনা, এভাবেও বলতে পারতো, রুল একই। তো এটাও খুব কমন, প্রায়ই আসে। ওকে, এবার একটু ঝামেলার অঙ্কে যাচ্ছি আমি। আর নর্মালি এসএসসিতে অনেক স্টুডেন্টই এই চ্যাপ্টারটাকে বাদ দিয়ে তবু পরীক্ষা খুব ভালোভাবেই আহ, শেষ করে আসে। অনেকের এই চ্যাপ্টারটা পছন্দ না। তবে তোদের যদি কারো পেইন লাগে, যদি মনে হয় যে না এই চ্যাপ্টারটা খুবই বোরিং লাগতেছে, যে আমি অ্যান্সার করতে চাই না, তাহলে খালি বেছে বেছে এরকম যে কয়েকটা টাইপ যেগুলো আসলে পারবি তুই, এরকম কয়েকটা টাইপ একটু দেখে নিস। কারণ এমন হইতে পারে যে এরকম কিছু সহজ কোশ্চেন, সেগুলাকে বাদ দিয়ে তোর আরো জটিল কোশ্চেন অ্যান্সার করতে হইতে পারে। এই জন্য চ্যাপ্টারটাকে একবারে বাদ না দিয়ে কারো যদি খুব বেশি টাফ লাগে, এরকম কয়েকটা টাইপ করে নিয়ে যাস। হয়তো এগুলা বেছেই কয়েকটা টাইপ করিস। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। একটু এটা আমি অঙ্কটা খুঁজে নেই। আচ্ছা, আচ্ছা, যশোর বোর্ড 2019, এটা খুব কঠিন না, এটা পারবি, দেখলে পারবি। আচ্ছা, আর আমি যখন ওই যে আগে যখন থিওরি পড়ানোর সময় তখন কিছু ম্যাথও দেখাইছিলাম তোদের, যদি মানে আমি এখন শুধু বোর্ড কোশ্চেন গুলার দিকেই, বা যেগুলা বেশি ইজি টাইপের সেগুলো নিয়ে আলোচনা করতেছি। মানে এখন খুব বেশি পেঁচানো ম্যাথ গুলো আসবে না, বা এখন আর দরকার নাই ওগুলা, আই মিন শেষ মুহূর্তে পরীক্ষার জন্য। আর আহ, যদি কারো ওগুলাও দেখতে ইচ্ছা করে, এরকম না যে ওগুলা দেখবি না, তো আরেকবার একটু কষ্ট করে ওই প্লে লিস্ট থেকে ওই ম্যাথ প্রবলেম গুলা দেখে নিস একটু। আচ্ছা, আমি তাইলে আরেকটা টাইপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আহ, যশোর বোর্ড 2016। যশোর বোর্ড 2016 এখানে যেটা বলছে, যশোর বোর্ড 2016। আচ্ছা, আমাদের টাইম বোধ হয় প্রায় শেষের দিকে, আমরা আরেকবার একটু জয়েন দিয়ে নিই। সবাই আরেকবার একটু জয়েন দেয়। ওকে, যশোর বোর্ড 2016-তে যেটা বলা সেটা হচ্ছে উম, খুব বেশি কঠিন কিছু না। আহ, একটা দৈর্ঘ্য বলে দেওয়া আছে, একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। আহ ওকে, দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। প্রস্থ বলে দেওয়া আছে, প্রস্থকে আমরা বি দিয়ে দেখাইলাম। প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। আর উচ্চতাটা বলে দিচ্ছে, আহ উচ্চতাটা বলে দেওয়া আছে হচ্ছে এইচ দিয়ে দেখাইলাম। উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, এটা বলে দেওয়া তো এইটার তাহলে বস্তুটা ধরে এরকম কিছু একটা আয়তাক, এই, ঘন ঘনক আর কি, আয়তাকার ঘন।
তো এটার দৈর্ঘ্য বলে দেওয়া, এটা এল, এটা হচ্ছে প্রস্থ বি, আর এটা হয় এইচ। তো আমাদের গ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা এটার ভরও বলে দেওয়া আছে, বস্তুটার ভর হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি। তো গ নাম্বারে হচ্ছে এই বস্তুটাকে যদি আমি মেঝেতে রাখি, মেঝের উপরে সে সর্বোচ্চ কত চাপ দিবে এবং সর্বনিম্ন কত চাপ দিবে। তো এইটা ডিপেন্ড করবে আমরা মেঝের উপরে বস্তুটাকে কিভাবে রাখতেছি। যদি এভাবে রাখি, এই অবস্থায় সে আমাদের ইসের ব্যাপারটা কি ছিল, চাপের ইয়াটা কি ছিল, যে যেহেতু বস্তুটার এই ক্ষেত্রে এফ আমরা এভাবে বলতে পারি পি ইকুয়ালস টু এফ বাই এ। এখন এই বস্তুর মেঝের উপরে যে বলটা দিবে সেটা কি, তার ওজনের সমান বল দিবে, তার মানে এফ এর জায়গায় হবে এমজি আর নিচে হবে এ। এখন এটা চেঞ্জ হইতে পারে, আমি যখন এভাবে রাখছি তার মানে এখন তার মেঝের উপরে যে ক্ষেত্রফলটা আছে সেটা হচ্ছে এল আর বি এর গুণফল, মানে হচ্ছে এই দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। ওকে, তাহলে আই মিন সহজ কথায় এখন বস্তুটাকে ধর এভাবে রাখা হয়েছে, বস্তুটাকে এভাবে রাখলে মেঝের সাথে টাচ করে থাকা অংশের পরিমাণ সবচেয়ে বেশি, তার মানে ক্ষেত্রফল এখন বড়। তাহলে এই ক্ষেত্রে সে সর্বনিম্ন ইয়া প্রয়োগ করবে, আই মিন চাপ প্রয়োগ করবে। আমি যদি বস্তুটাকে এইভাবে রাখি, এভাবে রাখলে আরেকটু কমে গেছে, মেঝেতে টাচে থাকা ক্ষেত্রফল সেটা আরেকটু কমে গেছে, তার মানে এবার চাপ আরেকটু বেড়ে যাবে। আমি যদি এটাকে এভাবে রাখি, তাহলে সেই ক্ষেত্রে মেঝেতে টাচে থাকা ক্ষেত্রফল সবচেয়ে বেশি কম হবে, আই মিন সর্বনিম্ন হবে। মেঝের টাচে যে অংশটা আছে এটার, তার ক্ষেত্রফলটা সর্বনিম্ন হবে, তাহলে চাপ সর্বোচ্চ হবে। তার মানে কখন সর্বোচ্চ চাপ পাবো, যখন ক্ষেত্রফল সর্বনিম্ন হবে। তার মানে এই নিচের পোর্শনটা এইভাবে রাখলে, আই মিন এভাবে লম্বা ভাবে রাখলে, তাহলে এই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলটা হবে প্রস্থ ইন্টু উচ্চতাটা। ওকে, তাইলে আমরা এখন এটাকে এভাবে বলতে পারি যে সর্বনিম্ন পৃষ্ঠের সর্বনিম্ন ক্ষেত্রফল, এটা লিখি পৃষ্ঠের সর্বনিম্ন ক্ষেত্রফল, কেউ না বুঝলে বলিস, সর্বনিম্ন ক্ষেত্রফল সেটা কোনটা হইতে পারে, সেটা হচ্ছে এই প্রস্থ আর উচ্চতা গুণ করলে যেটা আসে, তার মানে এই প্রস্থ আর উচ্চতা গুণ দিব, মানে হচ্ছে বি ইন্টু এইচ, আই মিন 15 ইন্টু 5, আর দুইটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 10⁻⁻⁴ মিটার স্কোয়ার এটা আসবে। তাই এটা হবে যখন সর্বনিম্ন ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল যখন মিনিমাম, চাপ তখন ম্যাক্সিমাম, তাহলে তখন ম্যাক্সিমাম চাপটা কত হবে, তাহলে আমি এখানে লিখতেছি। তাহলে সেই ক্ষেত্রে কোন লাইনটা লাস্টে যেটা বললাম, এই যে চাপ এফ বাই এ, তার মানে ক্ষেত্রফল যত ছোট হবে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যখন সর্বনিম্ন, চাপ তখন সর্বোচ্চ। তার মানে এ এখন এখানে সর্বনিম্ন মানে মিনিমাম, তখন এফ পিটা হবে ম্যাক্সিমাম। তাহলে এখানে লিখতেছি পি ম্যাক্স, আর এখানে লিখতেছি এ মিন। ওকে, মানে মিনিমাম ক্ষেত্রফল, এটাকে আমি সেই এ মিন দিয়ে দেখাইলাম। আর এফ কিন্তু সব সময় সমান, কারণ এই বস্তুটাই চাপ দিচ্ছে এমজি সব সময়। তাহলে জাস্ট বসাই দিচ্ছি এফ ইকুয়ালস টু এমজি, মানে 2.5 ইন্টু জি হচ্ছে 9.8, আর মিনিমাম ক্ষেত্রফলটা হচ্ছে 15 ইন্টু 5 ইন্টু 10⁻⁻⁴। তাহলে এটার মানটা আসবে হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে 3266। কোন সাইডে লিখি, এই সাইডে লিখতেছি পি ম্যাক্স ইকুয়ালস টু 3266 0.67 তোরা একটু হিসাব করে নিস, এত প্যাসকেল। আমি সরাসরি ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিলাম, এটা হচ্ছে সর্বোচ্চ চাপ। আর এইটাকে যদি আমি এভাবে রাখি, এই যে এভাবে রাখলে, আই মিন যখন মেঝেতে বা ভূমিতে টাচে থাকা ক্ষেত্রফল সর্বোচ্চ, তো পৃষ্ঠের সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল সেটা হচ্ছে এ ম্যাক্স, সেটা কোনটা হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ,
ওকে, তখন উচ্চতাটা টাচে নাই। তাইলে সেটা হবে এল ইন্টু বি, এল ইন্টু বি, তার মানে হচ্ছে 25 ইন্টু 15, আর আবারও দুইটাকেই যদি মিটারে নিই তাহলে 10⁻⁻⁴ মিটার স্কোয়ার আসবে। তো এইটার মানটা যাই আসে আসুক, সমস্যা নেই। আমরা এখানে তখন চাপ হয়ে যাবে মিনিমাম, এ হয়ে যাবে ম্যাক্সিমাম, এবং এইটা জাস্ট চেঞ্জ হবে। এটা আসবে হচ্ছে 25 ইন্টু 15, এবং এইটার মান কত পাচ্ছি, পি মিনিমামটা যেটা পাচ্ছি উপরে লিখে দিচ্ছি আমি, পি মিনিমাম আসতেছে হচ্ছে 653.33 প্যাসকেল। ওকে, তো একই বস্তুকে আমরা কিভাবে রাখতেছি তার উপরে চাপটা ডিপেন্ড করতেছে। আমরা এটা একদম এই চ্যাপ্টারটা শুরুর দিকে বেসিক পড়ার সময় বলছিলাম যে আমি ভূমিতে দাঁড়ায় থাকলে আমি একরকম চাপ আমার পায়ের উপরে ফিল করব বা একরকম চাপ সৃষ্টি করব, যদি দুই পায়ের উপরে দাঁড়ায় থাকে আর আমি ভূমিতে শুয়ে থাকা অবস্থায় অন্যরকম একটা চাপ সৃষ্টি হবে, কারণ সেক্ষেত্রে ভূমির সাথে টাচে থাকা ক্ষেত্রফলটা বেশি হবে। আচ্ছা, তাইলে এইবার এটার ঘ নাম্বারটাই যাচ্ছি। ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের বস্তুটাকে আমি যদি 4°C তাপমাত্রার পানিতে ছেড়ে দিই সেটা ডুববে না ভাসবে। এই 4°C তাপমাত্রাটা বলা না বলা একই কথা। 4°C তাপমাত্রা বলে দেওয়া মানে হচ্ছে ওই পানির ঘনত্বটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আমরা বলছিলাম যে আমরা ওই যে পানির ঘনত্ব যে 1000 কেজি পার মিটার কিউবটা লিখি, ওটা অ্যাকচুয়ালি 4°C পানির ঘনত্বটাই লিখি। তো ওটা এখানে বলে দিছে। তো সহজ কথায় যে পানিতে এই বস্তুটাকে যদি আমি ছেড়ে দিই সেটা ডুববে না ভাসবে, এটাই আক্স করছে আর কি। তাহলে আমি ওটাই বের করতেছি। তার মানে আমরা কি করব, বস্তুর ওজন বের করব আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বের করব। তাইলে ঘ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে 2.5 কেজি ছিল। ঘ নাম্বার কোশ্চেন হচ্ছে বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে, সহজ কথায় আমি কোনো 4°C আর দিলাম না, বস্তুটিকে পানিতে বা বস্তুটি পানিতে ভাসবে না ডুববে। ভাসবে না ডুবে যাবে। আচ্ছা, এইসব অঙ্কের ক্ষেত্রে যদি কখনো দেখি যে ভাসবে, তাহলে কতখানি ভাসবে, কত অংশ ভেসে থাকবে সেটাও আবার আমরা বের করব। ওকে, তো এখন দেখি কি অবস্থা হয়। আর ডুবে গেলে আর কিছু বলার নেই। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে দুইটা ওজন বের করা লাগবে। প্রথমে বস্তুর ওজন, বস্তুর ওজন তো mg, মানে 2.5 ইন্টু 9.8 নিউটন। তাহলে বস্তুর ওজন আসতেছে হচ্ছে 24.5 নিউটন। আর অপসারিত তরলের ওজন সেটা কি হবে, বস্তুর আয়তন আর সাথে হচ্ছে রো, ওই রোটা কিন্তু বস্তুর না, রো হচ্ছে পানির। ওকে, তাইলে সেই ক্ষেত্রে এবার অপসারিত তরলের ওজন যেটা, সেটা ডাব্লিউ প্রাইম দিয়ে লিখলাম আমরা, সেটা হচ্ছে ভি। এটা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন, এই রোটা কিন্তু পানির ওজন, পানির ঘনত্ব, আর জি হচ্ছে ওই 9.8। তাহলে এই ভিটা হবে বস্তুর যেহেতু বস্তুর সম আয়তন, তার মানে বস্তুর যে আয়তন তাই হবে, এই তিনটার গুণফল হবে আর কি। মানে হচ্ছে 25 ইন্টু 15 ইন্টু 5, আর যদি মিটার সবগুলাকে মিটারে নেই তাহলে আসতেছে 10⁻⁻6 ইন্টু রো হচ্ছে 1000, কারণ ওই যে পানির ঘনত্ব, আর জি হচ্ছে 9.8। এইটা হিসাব করলে আসতেছে, এটা হিসাব করলে আসছে 18.375, 18.375 নিউটন। তো আমরা এখন ডিসিশন নেব কি দেখে, কোনটা বড় বা ছোট হয়েছে। তো যেহেতু এইটা ছোট হয়েছে, তার মানে ডাব্লিউ প্রাইম, মানে ডাব্লিউ ইজ গ্রেটার দেন ডাব্লিউ প্রাইম। যেহেতু বস্তুর ওজনটা অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হয়েছে, আর অপসারিত তরলের ওজনটা অ্যাকচুয়ালি কি ছিল, ওটা ছিল অ্যাকচুয়ালি প্লবতা। ওকে, ওই একটু আগে আমরা পড়ে আসছিলাম। তার মানে ঊর্ধ্বমুখী বলটা উপরের দিকে, একটা বস্তুকে উপরে রাখার চেষ্টা করতেছে ওই ঊর্ধ্বমুখী বলটা, ঊর্ধ্বমুখী বলটা বস্তুর ওজনের চেয়ে কম, তার মানে বস্তুটা নিচে নেমে যাবে, আই মিন ডুবে যাবে। সুতরাং বস্তুটি ডুবে যাবে। যদি এই ঊর্ধ্বমুখী বলটা বেশি হইতো, তখন আবার আমরা বলতাম বস্তুটা ভাসবে, কতখানি ভাসবে সেটা আবার বের করতাম, ওরকম আর একটা দেখাচ্ছি, বস্তুটি ডুবে যাবে। আচ্ছা,
ওকে, এরকম একটা দেখাচ্ছি। যে কত অংশ ভেসে থাকে এরকম, যদি এরপরে একটা ইয়ং এর অঙ্ক দেখে তারপর শেষ করব। পেন নিস না, ওয়েট। আর তোরা ওই চাইলে আবার ওই আরো যে কয়েকটা ম্যাথের লেকচার আপলোড দেওয়া আছে, ওগুলো একটু দেখিস। আচ্ছা, এখানে হচ্ছে বলা হয়েছে দিনাজপুর বোর্ড 17। বলছে একটা 900 মিটার কিউব আয়তনের, মানে জাহাজের আয়তনটা বলে দিছে, জাহাজের আয়তনটা হচ্ছে 900 মিটার কিউব আয়তনের একটা জাহাজ, বা জলযান বলছে, সেটা জাহাজ না হয় যে কোনো কিছুই হইতে পারে। আচ্ছা, এরপর তার ভরও বলে দেওয়া আছে, এমটা হচ্ছে 300 কেজি। তো বলছে যে এইটার উপরে এখন প্লবতা যেটা কাজ করে, এটার উপরে যে প্লবতাটা কাজ করে মানে ঊর্ধ্বমুখী বলটা, প্লবতাটাকে আমরা কিভাবে, আচ্ছা এফ দিয়ে দেখালাম, হ্যাঁ এটা, বা ইউ দিয়েও দেখানো যায়। আচ্ছা, এফ ইউ লিখলাম, ইউ দিয়ে আপ থ্রাস্ট বোঝাচ্ছি, মানে প্লবতা বোঝাচ্ছি আর কি আমি। ওকে, এটা হচ্ছে 2.94, শুধু এফ দিয়ে লিখলেও হইতো। সেটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে 2.94 ইন্টু, তোরা তো বাংলায় লিখেই দিবি, আমি বাংলায় লিখতেছি না আর কি। প্লবতা এতখানি বলে দেওয়া আছে। তো আহ, পরে আরেকটা লাইন লেখা 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 যে এই যে জলযানটা, সেইটাকে পরবর্তীতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় রেখে সাবমেরিন হিসেবে চালানোর চেষ্টা করা হলো। সাবমেরিন কি, পানির নিচে একটা গভীরতায় সে নিমজ্জিত অবস্থায় চলবে। ওকে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে এরকম। এইভাবে উদ্দীপকটা শেষ হয়েছে, মানে একটা জলযানের ভর বলে দেওয়া, আয়তন বলে দেওয়া, তার উপরে কত প্লবতা কাজ করে সেটা বলে দেওয়া, আর তারপরে বলে দেওয়া যে এটাকেই সাবমেরিন হিসেবে কাজ চালানোর চেষ্টা করা হয়েছে। ওকে, এইবার গ নাম্বারে বলে দেওয়া আছে যে এই এইটার কত অংশ পানিতে ডুবে আছে, কত অংশ পানিতে ডুবে থাকে জলযানটির, মানে এটা সাবমেরিন অবস্থায় না, তার আগে আর কি। সাবমেরিন হলে তো পুরাটাই ডুবে থাকবে। জলযানটির কত অংশ পানিতে ডুবে থাকে, পানিতে ডুবে থাকে। ওকে, তো আমরা এই ক্ষেত্রে আমরা একটা থিওরি, ওই থিওরি পড়ার সময় বলছিলাম যে একটা বস্তুর ধরে এত অংশ পানিতে ডুবে আছে। ওকে, যে অংশটা পানিতে, এটা হচ্ছে পুরা বস্তুর আয়তন, এটাকে আমরা ভি দিয়ে লিখলাম, আর যেটুকু পানিতে ডুবে আছে সেইটুকুর আয়তন হচ্ছে ভি প্রাইম। ওকে, তো তাই যদি হয়, এখন বস্তুটার উপরে যে বল কাজ করতেছে, নিচ থেকে কিন্তু বস্তুটার উপরে একটা বল কাজ করতেছে, যেটাকে আমরা ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বলি, আর প্লবতার মানটা বলে দেওয়া আছে। ওকে, তাইলে এইখানে ওই প্লবতাটা কি করতেছে, প্লবতাটা পুরা বস্তুটাকে ধরে রাখতেছে, পুরা বস্তুটাকে প্লবতাটা ধরে রাখতেছে। তাইলে প্লবতাটা দিয়ে বস্তুর যে অংশটুকু পুরা ওজনটাকে ধরে রাখছে, প্লবতা কেমনে বের করতে হয়, প্লবতা হচ্ছে ওই অপসারিত তরলের ওজনের সমান এরকম ছিল। তাইলে আমরা এবার ঘ নাম্বারের জন্য এই প্লবতা সমান সমান হচ্ছে অপসারিত তরলের ওজন। তাহলে প্লবতার মান বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 2.94 ইন্টু 10⁶ এখানে কতটুকু অপসারিত তরল, তরল পুরাটা কিন্তু অপসারিত তরল না, এই ভি প্রাইম পরিমাণ আয়তনের, মানে ওইটুক ডুবে যাওয়া অংশের আয়তনটা ওই পরিমাণ তরল সরে গেছে, তার মানে অপসারিত তরলের যে আয়তন সেটা হচ্ছে ভি প্রাইম। আর সেই তরলের ঘনত্ব হচ্ছে রো, তরলটা পানি বলে দেওয়া আছে, সো
রো তো পানির ঘনত্বই, আর জি এখান থেকে আমরা কত অংশ ডুবে আছে তার সেটা বের করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে আমরা ভি প্রাইমটা বের করে ফেলি। ভি প্রাইম ইকুয়ালস টু আসতেছে 2.94 ইন্টু 10⁶, রো হচ্ছে 1000 আর জি হচ্ছে 9.8, তাহলে এটা আসতেছে হচ্ছে 300 মিটার কিউব। 300 মিটার কিউব অংশ পানিতে ডুবে আছে। তাইলে আর পুরাটা ছিল 900 মিটার কিউব। তাহলে কত অংশ পানিতে ডুবে আছে সেটা যদি বের করতে পারে, শুধু নিমজ্জিত অংশ আর কি, নিমজ্জিত, এটাই তো কোশ্চেন ছিল। হ্যাঁ, কত অংশ পানিতে ডুবে থাকবে, নিমজ্জিত অংশ সেটা কত হবে, সেটা হচ্ছে ওই যতটুকু ডুবে আছে ডিভাইডেড বাই পুরো আয়তনটা, ভি প্রাইম বাই ভি মানে হচ্ছে 300/900 মিটার কিউব, কাটাকাটি চলে যাবে, ওটার দরকার নেই, 1/3 অংশ আর কি। ওকে, 1/3 অংশ পানির নিচে আছে। এটা হচ্ছে গ নাম্বারের জন্য। এই সবসময় এটা খেয়াল রাখা লাগবে, যখন ওই যে একটা বস্তুর আংশিকভাবে নিমজ্জিত অবস্থায় থাকবে তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এটাকে আমরা আরেকটা ভাবেও লিখতে পারতাম, সেটা এরকম ছিল যে যদি এই ক্ষেত্রে আরেকটা সূত্র ইউজ করা যায়, সেটাই যে এরকম যে এই প্লবতাটা আবার কি ছিল, প্লবতা ছিল হচ্ছে ওই এভাবে লেখা যায় তো, ভি রো জি। ওকে, বস্তুর সমায়তন পানি আর হচ্ছে ওই সেই বস্তুর ঘনত্ব ইন্টু জি। আর এখানে যে ভি প্রাইম রো জি যেটা আছে, তাহলে এখানে আমরা এরকম লিখতে পারতাম, ভি প্রাইম রো ডাব্লিউ জি, মানে এই সূত্রটা দিছিলাম যখন আংশিক নিমজ্জিত কোনো বস্তুর জন্য, এই সূত্রটা আমরা ডিরেক্ট ইউজ করতে পারি। সেটা কি, এটা হচ্ছে ভি বস্তুর টোটাল আয়তনটা ইন্টু বস্তুর ঘনত্ব, এটা কিন্তু বস্তুর ঘনত্ব, ইকুয়ালস টু যেটুকু অংশ নিমজ্জিত অবস্থায় আছে ডিভাইডেড বাই পানির ঘনত্ব। যদি আমাদের এখানে ওই জাহাজটার ঘনত্বটা আমরা বা জলযানটার ঘনত্ব জানতাম, তাহলে এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারতাম, তাতে আমাদের এই যে এরকম বের করে ফেলতে পারতাম, ভি প্রাইম ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু আসতো হচ্ছে রো বাই রো ডাব্লিউ, এরকম এখানে দুইটা ঘনত্ব বসাই দিলে আমরা পেয়ে যেতাম। ওকে, অবশ্য আমরা ঘনত্বটা বের করে নিতে পারবো, কারণ আমাদের আয়তন আর ভর বলে দেওয়া আছে। দেখি আমরা ওভাবে একটা ট্রাই করি, তাহলে হয়ে যাচ্ছে বোধহয়। আচ্ছা, বাদ দিয়ে দরকার নেই। তো এরকম আমাদের যদি কখনো ঘনত্ব আমরা জানি, তাহলে সেই ক্ষেত্রে এই সূত্র ইউজ করতে পারবো। লেকচারের মধ্যে এগুলা নিয়ে কথাবার্তা বলা ছিল, তোদের ইচ্ছা হলে আবার এটা দেখে নিতে পারিস। লাস্ট ইয়ং এর গুণাঙ্কের একটা ম্যাথ দেখায় শেষ করতেছি, যদিও নর্মালি এখন পর্যন্ত কোনো বোর্ডে আসে নাই, তবে দিয়ে দিতে পারে। স্থিতিস্থাপকতার যেটা, তো আমি কোনো বোর্ডেরটা করাচ্ছি না, এটা একটা স্কুলের করাচ্ছি। কোশ্চেনটা যেটা সেটা লিখতেছি। বলে দেওয়া আছে দুইটা তারের ব্যাস, দুইটা তার নেওয়া হয়েছে, সেই তার দুইটার ব্যাস বলে দেওয়া আছে, একটা হচ্ছে D1, সেটা বলে দেওয়া 2 মিলিমিটার, মানে আমি একদম মিটারে নিয়ে যাচ্ছি, 2 × 10⁻³ মিটার। আর একটা তারের ব্যাস দেওয়া আছে, সেটা হচ্ছে 4 মিলিমিটার, তাহলে 4 × 10⁻³ মিটার। তার দুইটাকে একই বল দিয়ে টানা হয়েছে, তার মানে দুইটা বলের মধ্যে দুইটা তারের মধ্যে সেম পরিমাণ বল দেওয়া হয়েছে, F1 = F2 = F লিখতে পারি আমরা। তো একই বল দিয়ে টানা হয়েছে, এর ফলে প্রথমটার দৈর্ঘ্য প্রসারণ দ্বিতীয়টার দৈর্ঘ্য প্রসারণের 3 গুণ হয়েছে, মানে প্রথমটার যতখানি দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধিকে আমি স্মল এল দিয়ে দেখাইলাম, তো প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ। ওকে, L1 দিয়ে প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি বুঝাচ্ছি, আর L2 দিয়ে দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি বুঝাচ্ছি। আর বলা হয়েছে প্রথম তারের উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক, মানে প্রথম তারের যে ইয়ং এর গুণাঙ্ক, সেটা 2 × 10⁻11, 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এই কয়টা ডাটা দেওয়া। ওকে, তাইলে আবার বলতেছি, দুইটা তার দেওয়া, দুইটা তারের ব্যাস আলাদা আলাদা, দুইটা তারের উপরে একই বল প্রয়োগ করা হয়েছে, এর ফলে একটা তারের দৈর্ঘ্য যা বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধির তুলনায় 3 গুণ। একটা তারের ইয়ং এর গুণাঙ্ক বলে দেওয়া আছে,
এখন আমাদের ইয়াতে গ নাম্বারে বলছে প্রথম তারের দৈর্ঘ্য যদি আমরা 10% বাড়াইতে চাই সেক্ষেত্রে প্রযুক্ত পীড়নের মান কত হবে? গ নাম্বার কোশ্চেন হচ্ছে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য 10% বাড়াতে, 10% বাড়াতে বা বাড়ালে, যেটাই বলি না কেন, বাড়ালে প্রযুক্ত পীড়নের মান কত? পীড়ন কত? পীড়ন মানে চাপ ছিল, কিন্তু সেটা ছিল বস্তুর ভেতরে সৃষ্টি হওয়া চাপটা। বাইরে থেকে আমরা একটা চাপ দিতাম, ওটাকে প্রযুক্ত চাপ বলতাম, আর ভেতরে সৃষ্টি হওয়া চাপটাকে আমরা বলতাম পীড়ন। তো এই ক্ষেত্রে সূত্রটা হবে আমাদের সেই ইয়ং এর গুণাঙ্কের যে সূত্র, অ ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক ছিল পীড়ন বাই বিকৃতি। পীড়ন ছিল এফ বাই এ আর বিকৃতি ছিল এল বাই এল। এই বল বাই ক্ষেত্রফল, এটাকে আমরা চাপ বলতাম বা পীড়ন বলতাম, আর এই এল বাই এল কে বলতাম বিকৃতি। এই যে 10% দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে স্মল এলটা এটা কত? আদি দৈর্ঘ্য এর, মানে এল অন, যদি প্রথম তারের জন্য চিন্তা করি যে এল এর 10%, মানে সহজ কথায় এল ইন্টু 10/100, বা এভাবে লিখতে পারি আমি এল বাই এল ইকুয়ালস টু 10/100 আর কি। তো সহজ কথায় যদি কখনো তোদের কোশ্চেনে এরকম বলে দেয় যে দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ানো হয়েছে, এর মানে এই পুরো জিনিসটার মানই দেওয়া আছে, এল বাই এল ইকুয়ালস টু হচ্ছে 10/100, এটা দেওয়া আছে আর কি। তো আমরা ওইটা এখানে লিখে দিই। প্রথম তারের ক্ষেত্রে এটা কিন্তু, হ্যাঁ, অয় অন জানি, তো এটা হচ্ছে এল অন ডিভাইডেড বাই দুইটা তারের দৈর্ঘ্য সেম ছিল। ওকে, দৈর্ঘ্য সেম ছিল, দুইটা তারের দৈর্ঘ্য সেম ছিল। সো এটা এল এল অন বাই এল অন এভাবে লেখা যায়, বা না লিখলেও চলতো, সবগুলা প্রথম তারের ক্ষেত্রে লিখে দিলেই হইতো। মান বসাই দিলে এখন আমাদের পীড়ন চাইছে, মানে এফ বাই এ, এটা বের করতে বলছে। তো এফ বাই এ এর মানটা আমরা কিভাবে পাবো? এফ বাই এ হচ্ছে ওয়াই, ওয়াই এর মান জানি, আর ইন্টু এল বাই এল মানে হচ্ছে ওই 10%, মানে 10/100। এটা যদি দিয়ে দিই আমরা, তাইলে মানটা আসবে 2 × 10⁻10, আর এককটা কি হবে? বল বাই ক্ষেত্রফল, মানে চাপের যা একক, তাই নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে গ নাম্বারের ম্যাথ। ওকে, এবার ঘ নাম্বারে বলছে তার দুইটার মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক। মানে একটা রয় তো দেওয়াই আছে, আর একটা রয় টু বের করলেই হয়। অথবা আমরা তুলনা করতে পারি, মানে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু বের করে ফেলতে পারি। তো আমরা সেটাই করি, যে আমরা আলাদা করে মান না বের করে, কারণ ডিরেক্ট আমাদের মান দেওয়া নাই, তো আলাদা করে মান না বের করে আমরা তুলনা করি। তো তুলনাটা কিভাবে করব? তো আমাদের এবার বের করতে হবে কোন তার বেশি স্থিতিস্থাপক, বা কোন তার ইয়ং এর গুণাঙ্ক সবচেয়ে বেশি। তাহলে আমরা বের করতে চাই ওয়াই টু ডিভাইডেড বাই ওয়াই ওয়ান, বা ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু, যেটাই হোক। তাহলে আমরা দুইবার ওয়াই এর সূত্রটা লিখে ফেলি, একবার প্রথম তারের জন্য, একবার দ্বিতীয় তারের জন্য। প্রথম তারের জন্য ওয়াই ওয়ান ইকুয়ালস টু হবে, দুই তারের মধ্যে আমরা সেম পরিমাণ বল দিছি, সো এফ সেম, ক্ষেত্রফলটা ডিফারেন্ট হবে। প্রথম তারের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে কি ছিল? পাই আর, আর কে লেখা যায় ব্যাসার্ধ বাই, সরি, ব্যাস বাই 2 আর কি, d1/2 হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার। এটা হচ্ছে প্রথম তারের ক্ষেত্রে। দ্বিতীয় তারের জন্য, প্রথম তারের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি এল অন ডিভাইডেড বাই তার আদি দৈর্ঘ্য এল, দুই তারের ক্ষেত্রে সেম ধরলাম। এটা হচ্ছে এক নাম্বার লিখে রাখলাম আমি। এবার দুই নাম্বারের জন্য সেম বল প্রয়োগ করা হয়েছিল, সো এফ, এখানে পাই d2/2 হোল স্কোয়ার, এখানে d2, ওকে, পাই আর স্কোয়ার, ওই ক্ষেত্রফল যেটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এখানে আসবে L2, তারের দৈর্ঘ্য দুই তারের সেম, সো এল। এখন আমরা এখান থেকে 2/1 করলে যেটা আসে, 2/1 করলে ওয়াই টু ডিভাইডেড বাই ওয়াই ওয়ান, এটা করলে লাস্টে যেটা থাকবে, আচ্ছা আমাদের এখান থেকে এফ এফ কাটাকাটি চলে যাচ্ছে, তো আমরা একটু আলাদা করে লিখি। এরকম আসতেছে, এফ কাটাকাটি চলে যাবে, পাই পাই কাটাকাটি চলে যাবে, যেগুলা চলে যাচ্ছে সেগুলাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে।
এলও চলে যাচ্ছে। আর এখান থেকে এই যে জাস্ট d1 স্কোয়ার থাকতেছে, 2 স্কোয়ার তো নিচে d1 স্কোয়ার, এখানে d2 স্কোয়ার থাকতেছে, মানে আমি সহজ করে লিখে নিলাম, এবার ভাগ দিতে সুবিধা হবে আমাদের জন্য। তাহলে এবার যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম অবস্থা যে প্রথমটা হচ্ছে d1 এরকম আসতেছে, d1 স্কোয়ার ln ইন্টু ওটা উপরে চলে যাচ্ছে d2 স্কোয়ার l2, এরকম আর কি। তো এখন আমাদের এইটুক আছে, কাটাকাটি করলে এই অবস্থা থাকবে। তো এখন আমরা মান জানি, আর এই l2টাকেও চেঞ্জ করে দিই, l2 lnটাকে চেঞ্জ করে দিই, ln সমান সমান ছিল 3l2। তাহলে এইখানে মানগুলো আমি একটু বসাই দিচ্ছি, তোরা আশা করি একটু ক্যালকুলেশন পারবি, সমস্যা নেই। d2 স্কোয়ার থাকলে উপরে, নিচে হচ্ছে d1 স্কোয়ার, আর এই যে l2 এর জায়গায় যদি আমি 3ln বসাই দিই, সরি, ln এর জায়গায় যদি আমি 3l2 বসাই দিই, তাহলে এখানে l2 l2 কাটা গিয়ে নিচে থাকবে জাস্ট একটা 3। ওকে, তাহলে ইন্টু 1/3 থাকতেছে, এরকম একটা অবস্থা আসতেছে। তো এখন এটারই হিসাব করলে এই মানগুলা বসাই দিলে লাস্টে যেটা আসবে সেটা একবারে সরাসরি লিখে দিচ্ছি। লাস্টে মানটা আসবে হচ্ছে 4/3, না সরি 4/3 না, 3/4, y2 হচ্ছে, হ্যাঁ 3/4 আসবে, বা এরকম তোর একটু হিসাবটা করে নিস, জাস্ট এই তারপরে মানটা বসানোর পরে যেটা আসে। তো এভাবে আমরা অনুপাত আকারে বলে দিব যে এখন কি বুঝতেছি যে কোনটা বড় কোনটা ছোট। যেহেতু এই ভগ্নাংশটা 1-এর থেকে ছোট, তার মানে যদি 1-এর থেকে ছোট হয় তাহলে উপরের মানটা ছোট, নিচের মানটা বড়, আর যদি এই ভগ্নাংশটা 1-এর থেকে বড় হয় তাহলে উপরের মানটা বড়, নিচের মানটা ছোট। তোরা একটু এই ক্যালকুলেশনটা আবার করবি, আমি কিন্তু করি নাই, একটু ভাগ করে দেখবি যে সেম জিনিসটা আসে কিনা, বাট পারবি আশা করি। যেহেতু এই সব ক্ষেত্রে আমাদের সরাসরি ডাটা দেওয়া নাই, আমরা এভাবেই করতে পারি, তাতে আমাদের সময়টাও বাঁচবে, কারণ আমরা বারবার মান বসানোর চেয়ে একবারে লাস্টের লাইনে গিয়ে ক্যালকুলেশন করতেছি। এই মোটামুটি ম্যাথ। তারপরে ওই যে মানে রিল্যাক্স থাকার জন্য আরেকবার বলতেছি যে যদি তোর মনে হয় এই চ্যাপ্টারটা আমার কাছে খুব বেশি পেইনফুল লাগে, তাইলে সব না দেখে খালি বিশেষ কিছু টাইপ গুলা দেখবি, যে এর মধ্যে থেকে আসলে আমি অ্যান্সার করবো, নাহলে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করবো না, এভাবেও তুই করতে পারিস। ওকে, কিন্তু একবারে বাদ দিস না, কারণ তাতে দেখা যাবে যে এই চ্যাপ্টার থেকে কোনো সহজ কোশ্চেন আসলে সেটাকে বাদ দিয়ে জটিল কোনো কোশ্চেন অ্যান্সার করা লাগতেছে। ওকে, কালকে কিন্তু এক্সাম নিচ্ছি, তাইলে এই 4 আর 5 নাম্বার চ্যাপ্টার। ভালো থাকিস, আল্লাহ হাফেজ।